ফোন রাখার পর সংযুক্তা আশিসকে বলে, কি হলো, এবার বিশ্বাস করছো তো? তোমার জেঠিমা আর বৌদি তোমাদের ভালো চায় না। ওরা প্ল্যান করে তোমাদের দু ভাইকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছে, যাতে করে নিজেরা ওই বাড়িতে কবজা করতে পারে। না, আমি ওসব কিছু বিশ্বাস করি না। জেঠিমা তোমারা সমাপনের উপর খুব রেগে আছে, তাই তোমাদেরকে কোনো রকমের সাহায্য করতে পারবো না, কিন্তু ওরা আমাকে খুব ভালোবাসে। এরপর আশিস তাদেরকে বলে যে কিভাবে অহনা এবং বেলা দেবী তাকে আর জলিকে এক হতে সাহায্য করেছিল। তারা তাকে এও বলে যে তার বাবা মা কখনোই জলির সঙ্গে তার বিয়ে হতে দেবে না। অহনা বৌদির বুদ্ধিতেই আশিস বিয়ের দিন বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল। এসব করার জন্য তাকে তারা টাকা দিয়েও সাহায্য করেছে। সবকিছু শোনার পর সংযুক্তা বলে, তুমি কি করে ওদেরকে বিশ্বাস করো? তুমি জানো তোমার বৌদি কেমন? ওর কলেজের সব ঘটনাগুলো জানো? কত কুকীর্তি করে বেরিয়েছে ও। ওর তো এখনো বয়ফ্রেন্ড রয়েছে, মাঝে মাঝে তার কাছে গিয়ে থাকে। এরপর সমাপন তাকে অহনার কলেজের সমস্ত ঘটনা বলে, কিভাবে সে কলেজ থেকে একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং বাকি ঘটনা। আর তুমি জানো আমাকে এত সব কথা কে বলেছে? সবকিছু আমি জানতে পেরেছি জলির কাছ থেকে। জলি তো অহনা বন্ধুরই জুনিয়র ছিল। তুমি নিশ্চয়ই জলির কাছে কখনো অহনা বৌদির প্রসঙ্গ তোলনি। যদি তুলতে তুমি জানতে পারতে যে আমি মিথ্যে বলছি না। সংযুক্তার কথা শুনে আশিস একটু চিন্তায় পড়ে যায়। তখন সংযুক্তা আরো বলে, আর শুধু এতটুকুই নয়, জলিও খুব একটা সুবিধার মেয়ে নয়। ও কখনোই এক ডালে থাকে না। কলেজের সময় থেকে ওর বিভিন্ন রকম ছেলেদের সঙ্গে ওর আলাপ। ওর তো সিজনের মতো বয়ফ্রেন্ডও চেঞ্জ হয়। দেখবে তোমাকেও একদিন ইউজ করে ছেড়ে দিয়ে চলে যাবে। সংযুক্তার কথায় এবার আশিস আর চুপ করে থাকতে পারে না। সে প্রচন্ড রেগে গিয়ে বলে, ব্যাস, অনেক হয়েছে। এতক্ষণ তোমাদের কথা আমি মুখ বুজে শুনে গিয়েছিলাম, কিন্তু এখন তোমরা জলের ব্যাপারে যেটুকু কথা বলছো তাতে করে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি যে তোমরা আমাকে কান ভাঙাতে এসেছো, আর বৌদির নামে তোমরা সব মিথ্যা কথা রটিয়েছো। আমি আর একটা কথাও শুনতে চাই না। এই বলে আশিস সেখান থেকে উঠে চলে যায়। তখন সমাপনও চিন্তায় পড়ে যায় যে এবারে কিভাবে তারা আশিসকে বিপদের হাত থেকে রক্ষা করবে। তখন সংযুক্তা বলে, তুমি টেনশন নিও না, আমরা আমাদের কাজ করে দিয়েছি। তোমার দাদা এভাবে এত সহজে সবকিছু মেনে নেবে না। একটু অপেক্ষা করো, যেদিন জলি তোমার দাদাকে ছেড়ে চলে যাবে সেদিন তোমার দাদা সবকিছু বুঝতে পেরে যাবে। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। আশিস ইন্ডিয়ায় ফিরে আসে এবং অহনাকে ফোন করে সে ব্যাপারে বলে। আশিসের সঙ্গে কথা বলে অহনা ফোন রাখে। তখনই বেলা দেবী সেখানে এসে অহনাকে বলে, বৌমা, কি ব্যাপার? কে ফোন করেছে? বড় গাধাটা না ছোট গাধাটা? মা, ছোট গাধাটা ফোন কি করে করবে? ও তো এখন জেলের ঘানি টানছে। বড় গাধাটাই ফোন করেছিল। ইন্ডিয়াতে চলে এসেছে, বললো 1 মাসের মধ্যেই জলিকে বিয়ে করবে। বাহ, এ তো খুব ভালো খবর। এবার তো সময় এসে গেছে এই বুড়ো বুড়ি দুটোকেও ঘর থেকে দূর করে তাড়িয়ে দেব। এমন সময় হেমা দেবী সেখানে চলে আসে এবং বলে, কাকে দূর করে তাড়িয়ে দেবে দিদি? কি বলছো তোমরা? কি, কাকে কি করব? ও, এটা এটা তো আমি একটা সিনেমা দেখেছি, তারই ডায়লগ বলছিলাম আমার বৌমাকে। জানো তো অহনা, কি ভালো সিনেমাটা। তুমি যদি না ঘুমিয়ে পড়তে তাহলে তোমাকেও ডেকে দেখাতাম। তাই নাকি মা? যাক, অন্য একদিন দেখে নেব। আচ্ছা কাকিমা, আপনার ছোট ছেলে আপনাকে ফোন করেছিল? সমাপন? ওই না তো। তোমাদেরকে ফোন করেছিল নাকি? কিছু বলেছে? কোনো সমস্যা হয়নি তো? আরে না না কাকিমা, সমস্যা আবার কি? আপনার ছোট ছেলের সঙ্গে ওর বডিগার্ড আছে তো, আপনার বৌমা। ও থাকতে আর সমস্যা কি আছে? এদিকে দেখতে দেখতে 1 মাসের মতো হয়ে যায়। আশিস প্রায় প্রতিদিনই জলিকে ফোন করে, কিন্তু জলি তার ফোন রিসিভ করে না। শেষ কয়েকদিন জলির ফোনও লাগে না। এসব দেখে আশিস খুবই চিন্তিত হয়ে যায়। সে ভাবে হয়তো জলি কোনো বিপদে পড়েছে। এসব 7-5 চিন্তা করে সে সমাপনকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে তারা তাকে জলির কোনো খবর দিতে পারবে কিনা। তখন সংযুক্তা বলে, আশিস, জলি এখানে খুব ভালোই আছে। ও কালকে আমাদের একটা পার্টিতে নিমন্ত্রণ করেছিল, আমরা সেখানে গিয়েছিলাম। পার্টি? কিসের পার্টি? আরে ওর এঙ্গেজমেন্টের পার্টি। ও এখানে একটি আরব শেখের প্রেমে পড়েছে। আমাদেরকে বলেছে যে এই শেখ নাকি প্রচুর টাকার মালিক, তাই ও ওর সঙ্গেই বিয়ে করবে। আশিস সংযুক্তার কথা বিশ্বাস করে না এবং তাকে উল্টে অনেক কথা শোনাতে থাকে। তখন সংযুক্তা বলে, আমি জানতাম তুমি আমাদের কথাই বিশ্বাস করবে না। এর জন্য আমাদের কাছে প্রমাণও আছে। একটু দাঁড়াও, আমি ভিডিও আর কিছু পিকচার পাঠাচ্ছি।
এই বলে সংযুক্তা আগের দিনের ভিডিও এবং ছবি পাঠায়, যেখানে দেখা যায় যে জলি একটি আরবিয়ান শেখের সঙ্গে এঙ্গেজমেন্ট করছে এবং তারা প্রচুর হাসাহাসি করছে ও আনন্দ করছে। এসব দেখে আশিসের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে তার ভুল বুঝতে পারে। সঙ্গে সঙ্গে সে সমাপনদেরকে ফোন করে কান্নাকাটি শুরু করে এবং জলি এত খারাপ সে আগে জানতো না, এসব কথাই বলতে থাকে। সবকিছু শুনে সংযুক্তা বলে, আশিস এভাবে ভেঙে পড়ো না, শক্ত হও। জলি তো খারাপ নয়, ও এরকমই। আসল যারা খারাপ তাদেরকে তুমি চেনো, তারা তোমাদের জীবনে সব থেকে বড় ক্ষতি করে দিয়েছে। তোমার বাবা মা ভাই সবাইকে তোমার থেকে দূরে করে দিয়েছে আর তোমার জীবনটাকেও নষ্ট করেছে। এইবারে আশিস সংযুক্তা ও সমাপনের কথা মন দিয়ে শোনে এবং তারা তিনজনে মিলে একটি প্ল্যান করে। 2 সপ্তাহের পর সমাপন 1 মাসের জন্য ছুটি নিয়ে সংযুক্তাকে নিয়ে ইন্ডিয়া ফিরে আসে। এরপর তারা তিনজনে একসঙ্গে বাড়ি ফেরে। দরজায় কলিং বেলের শব্দ হয়। অহনা গিয়ে দরজা খোলে এবং সামনে তিনজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে বলে, আরে তোমরা? সমাপন, তুমি তো জেলে ছিলে, কিভাবে ছাড়া পেলে? বাবা আশিস, তুই এদের সঙ্গে এসেছিস? তোকে না বলেছিলাম এদের সঙ্গে একদম মিশবি না। কি ব্যাপারটা বলতো? এটা তোকে কিছু ভুলভাল বোঝায়নি তো? না জেঠিমা, ভুলভাল বোঝায়নি, বরং ঠিকটাই বুঝিয়েছে। কি সব বলছো আশিস? তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে এরা তোমার সঙ্গে কি করেছিল? তোমাকে তো তোমার বাবা মা ভাই কেউই দেখতে পারতো না। আমরা দুজনে না থাকলে তুমি জলিকে কোনোদিন নিজের মতো করে পেতে? আশিস, তুমি কেন এখানে ফিরে এসেছো? তুমি তো জানো যে এখানে তোমায় তোমার জলের সাথে বিয়ে করতে দেবে না। তোমাদের ভালোবাসার বোঝার মতো মানসিকতা এখানে কারণ নেই। তুমি আজই এখান থেকে চলে যাও। ব্যাস, অনেক হয়েছে, এবার তুমি আমার কথা শোনো। এই বলে আশিস বেলাদেবীর কাছে অহনার কথা একটু বলতে শুরু করে। তখনই অহনা তাকে থামিয়ে দিয়ে বলে, এসব কি যাতা বলতে শুরু করেছো আশিস? চলো আমার রুমে, আমরা পার্সোনাল কথা বলে নেব। কোনো প্রবলেম থাকলে আমরা নিজেরাই মিটিয়ে নেব। বৌদি, এইবারে প্রবলেমটা কিন্তু আমাদের সবার সামনে তোমাকে মেটাতে হবে। উনি না বলতে পারলেও আমি বলছি। জেঠিমা, আপনার এই সাদাসিধে বড়লোক বাড়ির বৌমাটির একটু কাণ্ডটা শুনুন। অহনা বৌদি যখন কলেজে পড়তো তখন একটি ছেলের সাথে ওর অ্যাফেয়ার্স ছিল। সে তো প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর সে ছেলেটির সঙ্গে পালিয়েও গিয়েছিল। কি? এসব কি বলছো? আরে আরে এখনো আছে, শুনুন। 1 মাস পর ছেলেটি তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। সেই সময় তো উনি মানসিক রোগীও হয়ে গিয়েছিলেন। তারপর ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করানো হয়। এর কয়েকদিন পরেই তো দাদার সঙ্গে ওনার বিয়ে হয়। সেই ছেলেটি এখনো অহনা বৌদির বাবাকে ফোন করে ব্ল্যাকমেল করে। সংযুক্তা, প্লিজ স্টপ। আরে বৌদি, আসল নিউজটা তো এখনো বললামই না। জানেন জেঠিমা, আপনার বৌমার এখন একটা প্রেমিকা আছে আর বৌদি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যায় এবং সময়ও কাটায়। না মা, এরা সব মিথ্যে বলছে, আমি এরকম কিছুই করি না। চুপ করো, আর একটাও কথা চাপা দেওয়ার চেষ্টা করবে না। এই ব্যাপারে আশেপাশের কলোনির ছেলেরাও তোমার বাবাকে 2-1 বলেছে, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনি। আচ্ছা, তুমি মাঝে মাঝে বান্ধবীদের বাড়িতে যাওয়ার নাম করে 2-3 দিনের জন্য গায়েব হয়ে যাও। এবার বুঝলাম তুমি কোথায় যাও। ছি 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 ছি, তোমার মতো একটা মেয়েকে আমি আমার বাড়ির বউ করে এনেছি? আমার ভাবতেও ঘৃণা করছে। সরে যাও আমার চোখের সামনে থেকে। জেঠিমা, আপনাদের এই সেন্টিমেন্টাল গেম পরে খেলবেন। আপনারা শাশুড়ি বৌমা কি করবেন না করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি এই প্রপার্টির মধ্যে থেকে এদের 2 ভাইয়ের কোনো অংশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু আমি হতে দেব না। আজকেই আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে সব কাগজপত্র রেডি করে সমস্ত সম্পত্তি ভাগ করব। যেমন কথা তেমন কাজ। তারা তিনজনে মিলে কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত সম্পত্তি ভাগ করে নেয় এবং 1 সপ্তাহের মধ্যেই সবাই মিলে একটি মধ্যবিত্ত পরিবারের শান্তশিষ্ট ভদ্র মেয়ের সঙ্গে আশিসের বিয়ে দেয়। আশিস এই মেয়েটিকে বিয়ে করে এবং খুব খুশি হয়। 1 মাস শেষ হলে সমাপন এবং সংযুক্তা নিশ্চিন্তে আবার দুবাইয়ে ফিরে যায়। অন্যদিকে আশিস, তার স্ত্রী এবং তাদের বাবা মা সুখে শান্তিতে ও আনন্দে তাদের সংসার করতে থাকে। অন্যদিকে যারা তাদের সংসার ভাঙবে বলেছিল তাদের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এজন্যই বলে, আমরা যদি সবার ভালো চিন্তা করি তাহলে আমাদেরও ভালো হয়, আর আমরাই যদি অন্যের ক্ষতি করতে চাই তাহলে সেটা কিন্তু আমাদের নিজেদের উপরেই এসে পড়ে। এটা ছিল মহেশনগর নামের একটি শহরের ঘটনা, যেখানে শীতের ভোরে চারিদিক ঘন অন্ধকার ও কুয়াশায় পরিপূর্ণ ছিল এবং তখন সূর্যও ঠিকঠাক ওঠেনি, কিন্তু এদিক ওদিক থেকে পাখিদের কলরব শোনা যাচ্ছিল। এমনই সময় ওখানেরই একটি মাঠে দীপা, বর্ষা, নিশা, ঋতু ও মিতা নামের 5টি মেয়ে
প্রাণপণে তাদের দৌড়ের প্রস্তুতি নিচ্ছিল। তখন বর্ষা বলে, ওহ বাবা, আমি আর ছুটতে পারছি না, যেন আমার দম আটকে যাচ্ছে। ওহ মারে, এখন দম নিতেও কষ্ট হচ্ছে। দিদি, তুমি একটু দাঁড়িয়ে পড়ো প্লিজ। না বোন, এভাবে ভেঙে পড়লে হবে না। এখন ভুললে চলবে না যে তুমি একজন আর্মি জওয়ানের স্ত্রী। আমরা যে শপথ নিয়েছি তার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, আর যে করেই হোক আমাদের লক্ষ্যে পৌঁছাতেই হবে। আসলে দীপা ছিল ওদের মধ্যে বড় বউ, আর যে কিনা প্রথম থেকেই সকলেরই মনোবল জুগিয়ে আসছিল। এরপর দীপার কথা শুনে মিতা বলে, এই দাঁড়িও না বর্ষা, দৌড়াও, কারণ এখন আমাদের হার মানলে চলবে না, আমাদেরকে জয়ী হতেই হবে। কাম অন বর্ষা, কাম অন। এভাবেই সকলে বর্ষা বর্ষা করে চেয়ার আপ করে বর্ষার মনোবল বাড়াতে থাকে। দেখতে দেখতে বর্ষা সবাইকে পেছনে ফেলে এগিয়ে যায় এবং দৌড়ে শেষে সে বলে, তোমরা দেখো দিদি, আমি জিতে গিয়েছি, ইয়ে আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ রে বোন, জিততে তো হবেই, এখন জেতা ছাড়া আমাদের আর উপায় নেই। আর এক সপ্তাহ পরে আর্মির ফাইনাল টেস্ট আছে, এরপর আমাদের লক্ষ্য পার করতেই হবে। দীপা এভাবেই বলে তখন তার 4 জাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা ওই ভোরে উঠে কেনই বা প্র্যাকটিস করছিল আর কী বা তাদের উদ্দেশ্য ছিল, সেটা জানতে গেলে আমাদেরকে কিছুটা পিছনে যেতে হবে। এই ঘটনা ঠিক 1 বছর আগের কথা, যখন দীপা, বর্ষা, নিশা, ঋতু ও মিতা 5 জনেরই বিয়ে একটি পরিবারে অর্থাৎ ভবানী দেবীর 5টি আর্মি জওয়ান ছেলে সূর্য, মন্টু, অলোক, বিষ্ণু ও দেবেনের সঙ্গে হয়েছিল। এই বিয়েতে তারা সকলেই খুবই খুশি ছিল। তাই বিয়ের দিন ভবানী দেবী তাদেরকে বাড়িতে ঢোকার আগে বলে, এই যে বৌমা, আজ আমি খুবই খুশি, কারণ আজ আমার বাড়িতে একই সঙ্গে 5টি লক্ষ্মী এসেছে। আমার মনে হচ্ছে ঈশ্বর পৃথিবীর সমস্ত সুখ আমার বাড়িতেই দিয়ে দিয়েছেন। হ্যাঁ মা, তুমি একটু থামো। এই সেদিন বললে যে আমরা চাকরি পেয়েছি, এতেই তুমি খুশি, আর এর থেকে বড় খুশি কিছুই নেই। আর আজ বলছো বৌমারা এসেছে, তাতেই তুমি সবচেয়ে বেশি খুশি হয়েছো। হ্যাঁ রে বাবা, আমার সব কিছুতেই খুশি। যেখানে এখন তোরাই তো আমার খুশির কারণ, তা আমি খুশি হব না কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার সঙ্গে না কেউই কথাই পারবে না, আর নাইবা কাজে। আর তাই তো তুমি আমাদের নাম্বার 1 মা। এই যে শুনছো, তোমরা ভয় পেও না, এটা তোমাদের শাশুড়ি নয়, এটা তোমাদের মায়ের মতোই, বুঝেছো? সূর্যের মুখে এরকম কথা শুনে তখন সকলেই খুবই খুশি হয়ে যায় এবং তারা বাড়ির মধ্যে ঢুকে যায়। এরপর থেকে ভবানী দেবী তার 5 বউকে খুবই স্নেহ করত এবং তাদেরকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। অপরদিকে তার বৌমারাও তাদের শাশুড়িকে খুবই সম্মান করত। এভাবেই বেশ কয়েক মাস চলতে থাকে এবং কয়েকদিন পর সূর্য ও তার বাকি ভাইয়েরা তাদের আর্মির ডিউটি জয়েন করে নেয়। এতে করে ভবানী দেবীর 5 বৌমারই তাদের স্বামীর উপর খুব গর্ব ছিল, কারণ তারা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখে সেবা করে যাচ্ছিল। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। এমনই একদিন ভবানী দেবীর বড় ছেলে সূর্যের ফোন আসে। তখন, হ্যালো মা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? এই এতক্ষণ আমরা তোমাদের কথাই মনে মনে করছিলাম। বেঁচে থাকো বাবা, ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমাদের উপরে থাকুক। আমি ভালো আছি বাবা, তোমার ভাইরা কেমন আছে? হ্যাঁ মা, ওরা ভালো আছে। আর মা, এখন ওরা ডিউটি গিয়েছে, আমাদের ভারত মাতার কর্তব্য পালন করছে। তা মা, এখন তোমাকে একটা খুব দরকারি কথা বলার ছিল, তাই তোমাকে ফোন করেছিলাম। কি কথা বাবা, বলো না, আমি শুনছি। আসলে মা, গতকাল আমাদের হাই কমান্ডের সঙ্গে একটি মিটিং হয়েছিল, আর সেই মিটিংয়ে এই বলে সে তার মাকে মিটিং এর বিষয়বস্তু বলতে শুরু করে, যেখানে কমান্ডো সেনাদেরকে ভারতের একটি ম্যাপ দেখিয়ে বলে, দেখো জওয়ানরা, শত্রুপক্ষ এই রাস্তা থেকে আমাদের এরিয়াকে আক্রমণ করার চেষ্টা করছে। আমাদের এই সময় খুব সতর্ক থাকতে হবে আর সাহসিকতার পরিচয় দিতে হবে, এবং শুধু হারাতেই নয়, শত্রুপক্ষদের তাদের যোগ্য জবাব দিতে হবে, যাতে করে পরবর্তীতে আমাদের দেশের দিকে চোখ তুলেও না তাকাতে পারে, বুঝেছো? ইয়েস স্যার, আমরা সব পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। এখন শুধু আপনি বলুন আমাদের কি করতে হবে। এই বলে কমান্ডার দিলওয়ার হোসেন তাদের মিশন সম্পর্কে ইনফরমেশন দিতে থাকে, যেটা শুনে তখন সকলেই একসঙ্গে জয় হিন্দ বলে ওঠে। কিন্তু আজ সেই মিশনের দিন ছিল, তাই সকালে সূর্য তার মাকে ফোন করে জানাচ্ছিল, যেটা শুনে ভবানী দেবী বলে, চিন্তা করিস না রে বাবা, ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোদের উপরে আছে। এখন তোরা তোদের কর্তব্য পালন করতে পিছুপা হবি না।
এভাবেই বলতে বলতে ভবানী দেবীর চোখে জল চলে আসছিল ও তাই তিনি তার বড় বৌমাকে ডেকে ফোনটা দিয়ে দেয়। এরপর ফোন নিয়ে দীপা বলে, এই যে শুনছো, আমার না এইসব শুনে বড্ড ভয় করছে। ওহ বাবা, এত ভয় করলে চলে না। এখন তুমি আর্মির স্ত্রী, তোমাদেরকেও আমাদের মতো সাহসী হতে হবে, আর তুমি দেখবে আমরা নিশ্চয়ই সফল হব। হ্যাঁ সূর্য, সে না হয় ঠিক আছে, কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই বাড়িতে এসে ঘুরে দেখা করে যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি বলছি তো। আর শোনো, ওই বাড়িতে তোমাকেই ছোটদেরকে সামলাতে হবে, আর ওদের মনোবলও বাড়াতে হবে, কারণ তুমি এখন সম্পর্কে ওদের থেকে বড়। আচ্ছা ঠিক আছে, আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করব। এখন তোমরাও আমাদেরকে নিয়ে চিন্তা করো না। দীপা এভাবেই বললে সূর্য তখন ফোন রেখে দেয়। এদিকে দীপা তার শাশুড়ি ও বাকি 4 জন যা মিলে তাদের জন্য প্রার্থনা করে। ওদিকে কয়েকদিন পর ভীষণ যুদ্ধ শুরু হয় এবং সময় সময় গোলাবর্ষণও হতে থাকে, এবং যুদ্ধ শেষে দেখা যায় ভারতীয় সেনাদের জয় হয়েছে। কিন্তু এইবার বহু ভারতীয় সৈন্য শহীদ হয়। তার মধ্যে ভবানী দেবীর 5 সন্তানও ছিল। তিরেঙ্গায় মোড়া সেই 5 জন বীর জওয়ানের দেহ যখন ভবানী দেবীর বাড়িতে পৌঁছায়, তখন তার 5 বৌমা নিজেদেরকে আর সামলাতে পারে না ও তারা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ভবানী দেবী নিজেকে মজবুত করেন এবং বৌমাদেরকে বলেন, শোনো বৌমারা, তোমাদের স্বামীরা কিসের জন্য আত্মবলিদান দিয়েছে সেটা তোমরা ভুলে যেও না। একজন সত্যিকারের বীর সৈনিকের স্বপ্নই হলো দেশের জন্য শহীদ হওয়া। তারা সারা ভারতবর্ষের গর্ব। তাদের এই আত্মবলিদানকে এভাবে কেঁদে নষ্ট হতে দিও না তোমরা। ভবানী দেবী এভাবে বললে তখন দীপা বলে, আপনি ঠিক বলেছেন মা, আমরা আর এভাবে ভেঙে পড়ে আমাদের স্বামীদের এই ত্যাগকে অপমান করব না। এই বলে তারা সকলে তাদের স্বামীদের জ্বলন্ত চিতার সামনে শপথ নেয় যে তারাও তাদের স্বামীদের মতো ভারত মাতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে। এই বলে দীপা বলে, আজ আমরা আমাদের স্বামীদের এই জ্বলন্ত চিতায় হাত রেখে শপথ করছি, একদিন আমরাও তাদের মতোই বীর সেনা হব। তারা যেভাবে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে, আমরাও তাদের পথ অনুসরণ করব এবং দেশের জন্য তাদের বলিদানকে এভাবেই সম্মান জানাবো। পরের দিন থেকে তারা কঠোর পরিশ্রম করে দিন রাত এক করে দেয় ও আর্মির পরীক্ষায় সফল হওয়ার জন্য নিজেদের তৈরি করতে শুরু করে দেয়। কয়েক মাস পর, দেখুন মা, আমরা প্রত্যেকে আর্মির পরীক্ষায় পাশ করেছি। আর্মি হওয়ার লক্ষ্যের প্রথম ধাপ পেরিয়ে এসেছি মা। তোমরা পরের ধাপগুলোও পেরিয়ে যাবে মা। তোমরা হলে ভারতবর্ষের বীর শহীদদের স্ত্রী, যে শহীদরা কখনোই অসফল হয়নি, যারা হার মানেনি, কখনোই হার মানেনি। আশীর্বাদ করুন মা, আমরা যেন আমাদের স্বামীদের মতোই দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে পারি। হ্যাঁ বৌমা, আমার আশীর্বাদ সবসময় তোমাদের উপরে রয়েছে। ভবানী দেবী এভাবেই বললে তারা 5 যাও মনোবল পেয়ে যায়। এরপর আর্মির পরীক্ষার দৌড় শুরু হয়ে যায়। সেই দৌড়ের মাঠে 5 বউ ও আরো অন্যান্য মহিলারাও অংশগ্রহণ করে। এরপর রেশের বাঁশি বাজার পর সকলে মিলে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎই বর্ষা ও নিশার পা একে অপরের সঙ্গে জড়িয়ে যায় এবং তারা হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর, হে ঈশ্বর, এ কি হলো? আমরা এভাবে ব্যর্থ হয়ে যাব? আমাদের স্বপ্ন কি ভেঙে যাবে? বর্ষা এবং নিশাকে এভাবে পড়ে যেতে দেখে ঋতু এবং মিতারও মনোবল কমে যায়। তারাও পিছিয়ে পড়ে। এমনই সময় হঠাৎ তারা যেন তাদের মৃত স্বামীদের তাদের সামনে দেখতে পায় এবং তারা বলে, এই যে সেনারা, তোমরাই আমাদের দেশের শক্তি, আমাদের দেশের মনোবল, আর তোমাদের সাহসিকতা ও বীরত্বের জন্যই কোটি কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আর তোমাদের এই সাহসিকতা ও মনোবল আমাদের আগামী দিনের প্রজন্মকে সুরক্ষিত রাখবে। তা তোমরা এখন শপথ নাও যে শত্রুদের সামনে কখনোই মাথা নত করবে না, দেশকে বাঁচাতে সাহসিকতার সঙ্গেই লড়বে, আর লড়াইয়ে যদি বুকে হাজারো গুলি খেতে হয় তবুও তোমরা হাসি মুখে সেটাকে আত্মবলিদান হিসাবে মেনে নেবে। এভাবেই তারা তাদের হারানো মনোবল আবারও ফিরে পায় এবং তারা তাদের প্রাণ শক্তি লাগিয়ে দৌড়ায় এবং অবশেষে সফল হয়। এরপর, আমরা জিতে গিয়েছি দিদি, আমরা সফল হয়ে গিয়েছি, ভারত মাতা আমাদেরকে ডেকে নিয়েছেন। হ্যাঁ বোন, আমাদের স্বপ্ন এবারে পূরণ হবে। আমরা আসছি ভারত মাতা, তোমার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব। তোমাদেরকে রক্ষা করাই হবে আমাদের একমাত্র কর্তব্য। এরপর বেশ কয়েক মাস ধরে কঠোরভাবে তাদের ট্রেনিং চলে। ট্রেনিং শেষে তারা বর্ডারে যাওয়ার এবং ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব পায়
এভাবেই তারা সকলে এক এক করে শপথ গ্রহণ করে। এরপর তাদের 5 জনকে আর্মির পোশাকে দেখে ভবানী দেবীর চোখে জল চলে আসে এবং তিনি বলেন, আজ আমার মনে হচ্ছে আমার সন্তানরা ফিরে এসেছে। আমার চোখের সামনে আমার 5 সন্তান দাঁড়িয়ে আছে। ঈশ্বর তোমাদের কল্যাণ করুক মা। তোমরা যে শপথ নিয়েছো সেটা যেন পূর্ণ হয়। তোমরাও আমাদের দেশের গর্ব। এই বলে তিনি তাদেরকে অনেক আশীর্বাদ করেন ও কান্না ভরা চোখে বিদায় দেন। এদিকে ভবানী দেবীর 5 বৌমাও তাদের নিষ্ঠা ও একগ্রতা দিয়ে আজও ভারত মাতা রক্ষা করে আসছে। তারা নারী জাতির গৌরব, আমাদের দেশের গৌরব। বন্ধুরা, দেশের জন্য আত্মবলিদান দেওয়ার মতো পুরস্কার আর নেই। আর দেশের জন্য ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। জয় হিন্দ।